তো আজকের যে প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যালে আমরা কিছু কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানবো, যেমন ভোল্টমিটার, অ্যামমিটার সম্পর্কে আমরা প্রথমে জানবো, সেটা এসি হোক কিংবা ডিসি হোক। তো আমরা এখানে কিছু ডিসি অ্যামমিটার এবং ভোল্টমিটার নিয়েছি, এবং এসি ভোল্টমিটার রয়েছে এবং অ্যামমিটার রয়েছে, ডিজিটাল এবং অ্যানালগ। ডিজিটাল এবং অ্যানালগ সেটা বুঝতে হলে প্রথমে যে অ্যামমিটার এবং ভোল্টমিটারে তার ডায়াল দেখে চিনতে হবে যে ডায়ালে কি লেখা আছে। এই যদি লেখা থাকে তাহলে অ্যামমিটার, যদি ক্যাপিটালে বি লেখা থাকে তাহলে ভোল্টমিটার। এবং আরেকটা দেখতে হবে যেটা অ্যানালগ না ডিজিটাল। যদি রিফ্লেকশন কাটা থাকে এবং ওর মধ্যে স্কেল থাকে তাহলে আমরা খুব সহজে বুঝে যাব এটা হচ্ছে অ্যানালগ অ্যামমিটার কিংবা ভোল্টমিটার। আর যদি কোনো ডিজিটাল আমরা পেয়ে থাকি, যদি ভোল্টমিটার হোক সেটা অ্যামমিটার হোক, তাতেও কিন্তু আমাদের কিন্তু সিম্বলটা থাকবে যে ক্যাপিটালে ভি দেওয়া আছে এবং তার নিচে এই এসি সিম্বলটা থাকবে, সাইন ওয়েভ। তাহলে আমরা খুব সহজে বুঝে যাবো কি এটা এসি অ্যামমিটার কিংবা ভোল্টমিটার। যদি এরকম সাইন ওয়েভ থাকে এবং ক্যাপিটালে বি লেখা থাকে আমরা সহজে বুঝে যাবো কি এটা এসি ভোল্টমিটার। যদি আবার এরকম সাইন ওয়েভই থাকে এবং ক্যাপিটালে এ লেখা থাকে খুব সহজে বুঝে যাবো এটা একটা এসি অ্যামমিটার। এবং যদি ক্যাপিটালে এ লেখা থাকে এবং ডিরেক্ট লাইন থাকে একটা, তাহলে সহজে বুঝে যাবো এটা হচ্ছে এটা ডিসি অ্যামমিটার। এবং এখানে যদি ক্যাপিটালে ভি লেখা থাকে তাহলে খুব সহজে ডিসি ভোল্টমিটার। এখানে আমি কিছু কথা বলবো যে এই ভোল্টমিটার অ্যামমিটার কেন আমরা ইউজ করব তার কারণ আছে। এগুলো সব কিন্তু মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো আমরা যখন কোনো সার্কিট বা কোনো লাইনে কত পরিমাণ ভোল্টেজ আছে, কত পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেটাকে যদি আমরা মেজার করতে চাই তাহলে আমাদের মিটারগুলোর আবশ্যক প্রয়োজন। ধরো আমি বলতেই পারবো না কোনো সার্কিটের মধ্যে কত পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং কত পরিমাণ ভোল্টেজ আছে, কারণ যে কোনো আমাদের অ্যাপ্লায়েন্সকে চালাতে হলে আমাদের ভোল্টেজের একটা রিকোয়ারমেন্ট থাকে এবং কারেন্ট রেটিং এর একটা রিকোয়ারমেন্ট থাকে। সেই জন্য আমরা কি করি, কোনো অ্যাপ্লায়েন্সকে চালাতে হলে, কোনো মোটর হতে পারে, কোনো পাম্প হতে পারে, যে কোনো অ্যাপ্লায়েন্সকে চালাতে হলে তাহলে আমাদের আগে কারেন্ট রেটিং এবং ভোল্টেজ রেটিংটা আমাদেরকে দেখে নিতে হবে। কারণ একটা অ্যাপ্লায়েন্সের ভোল্টেজ রেটিং লেখা থাকে ধরো 240 ভোল্ট, তোমার কাছে আছে 130 ভোল্ট, তাহলে সেই অ্যাপ্লায়েন্সটা কিন্তু অপারেট করতে পারবো না, কারণ তার একটা অ্যাকুরেট ভোল্টেজ বলে দেওয়া হয়েছে, তার রিকোয়ারমেন্টস ভোল্টেজ বলে দেওয়া হয়েছে 230 ভোল্ট এসি সাপ্লাই দেওয়া আছে, এসি ভোল্ট লাগবে। সেই ক্ষেত্রে কি করবো, আমাদের যে ভোল্টেজটা মেজার করবে কে, ভোল্টমিটার। এবং কত পরিমাণ কারেন্ট যে পাম্পটা আমি চালাচ্ছি বা অ্যাপ্লায়েন্সটা চালাচ্ছি সে কত পরিমাণ কারেন্ট কনজাম্পশন করছে, এবং সেই পাম্পটার রিকোয়ারমেন্ট কারেন্ট কনজাম্পশন, যে লোড নেওয়ার যে কারেন্ট ক্যাপাসিটি সেটা কিন্তু ডিনোট করা থাকবে। এবং সেই অনুযায়ী কি করবো, আমরা অ্যামমিটার ইউজ করবো। তো সেটা আমরা কিন্তু অ্যামমিটারে খুব সহজে বুঝতে পেরে যাব যে কত পরিমাণ ওই অ্যাপ্লায়েন্সটা কারেন্ট কনজাম্পশন করছে। তাহলে আমরা যে কোনো সার্কিটের মধ্যে দুটো জিনিসকে পেয়ে থাকি, একটা কারেন্ট এবং একটা ভোল্টেজ। তো কারেন্ট এবং ভোল্টেজ তো মেজারমেন্ট করার আগে তোমাদের কিন্তু আগে ইনস্ট্রুমেন্ট সম্পর্কে, যে মেজারিং ইনস্ট্রুমেন্ট রয়েছে ভোল্টমিটার এবং অ্যামমিটার, সেগুলোকে আইডেন্টিফিকেশন ভালোভাবে করতে হবে এবং সঠিকভাবে সিলেক্টেড করতে হবে। তোমার অ্যাম্পিয়ার রেটিং করা আছে 10 অ্যাম্পিয়ার, তুমি ইউজ করছো 6 অ্যাম্পিয়ার, তাহলে কি হবে, মিটার তো রিডিং দেবে না এবং মিটারটা বারটা উঠাতে পারে, পুড়ে যেতে পারে। সেই কারণের জন্য তোমাকে প্রপার সিলেকশন করতে হবে যে আমার যে অ্যাপ্লায়েন্সটা আমি ইউজ করছি সেটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট নেবে, তাহলে আমাকে কি 20 অ্যাম্পিয়ারের কিংবা 15 অ্যাম্পিয়ারের অ্যামমিটার ইউজ করতে হবে। তাহলে ভোল্টমিটারে আমি কোনো সিঙ্গেল ফেজ সাপ্লাইয়ে কোনো অ্যাপ্লায়েন্স ইউজ করব, সেই ক্ষেত্রে আমার যে অ্যাপ্লায়েন্সটা রয়েছে তাতে ভোল্টেজ রেটিং রাখা আছে 250 ভোল্ট, তাহলে আমাকে যে ভোল্টমিটার আছে সেটা আমাকে নিতে হবে 300 ভোল্টে নিতে হবে।
নইলে 500 ভোল্টের নিতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ কি করি 300 ভোল্টের নিই, কারণ একটা কস্টিং এর ব্যাপার আছে। 300 ভোল্ট নিলে তার কস্টিং কম করবে, আর যদি 500 ভোল্টের যদি আমরা নিই সেখানে কিন্তু আমাদের কস্টিং বেশি হয়ে যাবে, খরচ বেশি হয়। এবং সেখানে আমার প্রয়োজন নেই যে 500 ভোল্টের নেওয়া, কারণ হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ কত আছে, সিঙ্গেল ফেজ 230 ভোল্ট ডিআইসি ফুল হিসাবে। কিন্তু আমার যদি অ্যাপ্লায়েন্সে 250 লেখা থাকে, তাহলে আমরা 250 ভোল্টের যদি ভোল্টমিটার নিই, তাহলে খুব সহজে আমরা ভোল্টেজটাকে কি করতে পারি, মেজার করে নিতে পারি। তো এই ভোল্টমিটারের সিলেকশন, প্রপার সিলেকশন করতে হবে। একজন ইলেকট্রিশিয়ানকে অবশ্যই সিলেকশন প্রসেস জানতে হবে যে কিভাবে সিলেকশন করব, বা কত অ্যাম্পিয়ার সেই রেঞ্জ, এবং যে অ্যাপ্লায়েন্সটা ইউজ করবে সার্কিটে সেটা অবশ্যই এই সম্পর্কে ধারণা থাকতে হবে যে কত অ্যাম্পিয়ার কনজাম্পশন করবে, কত পরিমাণ ভোল্টেজ যে তার প্রয়োজন আছে, সেটা তোমাকে সেই অনুযায়ী তোমাকে কিন্তু ভোল্টমিটার অ্যাম্পিটার সিলেক্ট করতে হবে। এখানে দু ধরনের ভোল্টমিটার একটু আগে বললাম, একটা অ্যানালগ হয়, একটা ডিজিটাল হয়। অ্যানালগের হচ্ছে খরচ কম, কস্টিং কম, এবং ডিজিটাল হলে তার খরচ একটু বেশি। তো সেই দিক থেকে অ্যানালগ এবং ডিজিটাল তার ডায়াল দেখে ভেতরে দেখতে হবে যে তার ডায়ালে কি লেখা আছে। ক্যাপিটালে যদি এ লেখা থাকে এবং সিম্বলটা আমি দেখালাম, তার রেঞ্জটা তোমাকে দেখে নিতে হবে। এবং এই যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জটা অ্যামিটারের ক্ষেত্রেও তোমাকে দেখে নিতে হবে। যদি সেটা ভোল্টমিটার হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রেও কিন্তু রেঞ্জটা তোমাকে দেখে নিতে হবে যে ভোল্টমিটারে 300 ভোল্ট আছে কিনা, 300 ভোল্ট আছে কিনা, কিংবা 500 ভোল্ট ভোল্টমিটারের রেঞ্জ আছে কিনা, সেটা দেখে সিলেকশন করে তোমাকে কিন্তু ওই অ্যাপ্লায়েন্সটাকে ইউজ করার বা সার্কিটের ক্ষেত্রে আমরা ইউজ করব। এখানে বলি অ্যামমিটার এবং ভোল্টমিটারের যে কানেকশন, অ্যামমিটারকে সাধারণত আমরা সিরিজে কানেক্ট করি, আর অ্যামমিটারের মাধ্যমে আমরা কারেন্টকে মেজার করি। এবং অ্যামমিটার সিরিজে কানেকশন করার অর্থ কি, কারণ অ্যামমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা খুবই কম থাকে, আর ভোল্টমিটার আমরা সাধারণত কি প্যারালালি কানেক্ট করি। এবং ভোল্টমিটারকে প্যারালালি কানেক্ট করার অর্থ কি, কারণ ভোল্টমিটারের মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে। অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতে আমরা যদি বলতে কি বুঝি বলি, তাহলে খুব সহজে বলতে পারি ওর ভেতরে একটা ভোল্টমিটারের মধ্যে একটা ওয়্যার ওন রেজিস্টর লাগানো আছে, যেটা হাই মেগা ওহমের রেজিস্ট্যান্স ভ্যালু ওয়্যার ওন ইউজ করেছে। তার ইউজ করার অর্থ হচ্ছে এই ভোল্টমিটারটাকে সেফটি প্রোভাইড করা। অর্থাৎ 230 ভোল্ট কিংবা 500 ভোল্টের যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে যায় শর্ট সার্কিটের কারণের জন্য, বা কোনো দিক থেকে এক্সেসিভ ভোল্টেজ এতে ফ্লো করে, তাহলে কি হবে, এই ভোল্টমিটারটা ড্যামেজ হতে পারে। তাই ওই এক্সেসিভ ভোল্টেজটাকে রিডিউস করার জন্য ওয়্যার ওন রেজিস্টরটা হিসেবে কাজ করে। এবং অ্যামমিটারের ক্ষেত্রে যদি বলি, অ্যামমিটারে থাকে সানফিল্ড একটা শর্ট করা থাকে কি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে। সানফিল্ডের কাজ হচ্ছে এটা যে অ্যামমিটারে যদি এক্সেসিভ কারেন্ট, রেঞ্জের বাইরে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে ওই সানফিল্ড কি করবে, ওই এক্সেসিভ কারেন্টটা কি করবে, রিডিউস করে দেবে। তাই এইগুলো একটা সেফটি ডিভাইস হিসেবে ব্যবহার করছে। ওকে, তো এখানে অ্যামমিটার এবং ভোল্টমিটার, অ্যামমিটার এবং ভোল্টমিটারে আরেকটা জিনিস তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা স্কেলটাকে লক্ষ্য রাখতে হবে। যদি অ্যানালগ হয় তাহলে তোমাদেরকে স্কেলটা সম্বন্ধে জানতে হবে, আর যদি ডিজিটাল হয় তাহলে স্কেল সম্বন্ধে জানার দরকার নেই ওখানে, কারণ ডিজিট উঠবে তুমি খুব সহজে বলতে পারো যে 230 ভোল্ট দিচ্ছে কি 237 ভোল্ট দিচ্ছে, অ্যাকুরেট ভোল্টেজটা কিন্তু মেজার করতে হবে কে, ডিজিটাল ভোল্টমিটার। এবং সেখানে যদি কারেন্টের ক্ষেত্রে যদি ডিজিটাল আমরা ব্যবহার করি অ্যামমিটার, তাদের কি দেবে 1.3 অ্যাম্পিয়ার দিতে পারে, 2 অ্যাম্পিয়ার দিতে পারে, 2.5 অ্যাম্পিয়ার দিতে পারে, সব ডিজিটে প্রকাশ করে দেবে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কি অ্যানালগের ক্ষেত্রে, অ্যানালগের ক্ষেত্রে কি স্কেলটাকে দেখতে হবে, স্কেল সম্বন্ধে আইডিয়া থাকতে হবে যে এখানে যে স্কেল থাকে সেই স্কেলটার মধ্যে ডিভিশন রয়েছে, একটা মেজর ডিভিশন, একটা মাইনর ডিভিশন। অর্থাৎ আমি যদি এইভাবে দেখাই, এই স্কেল যদি থাকে এটা 0 থেকে শুরু হয়েছে, এটা ধরো 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, এই যে বড় বড় যে লাইন আছে সেটাকে বলা হয় মেজর ডিভিশন। আর ওর মধ্যে থাকা ছোট ছোট যে দাগ সেগুলোকে কি বলবো আমরা, মাইনর ডিভিশন। তো আমি যদি একটা ভোল্টেজ মাপি যে 1.6 ভোল্ট যদি ব্যাটারি সাপ্লাই থাকে, তাহলে এটা 1 ভোল্ট, তারপর আমরা কি ডিভিশনটা নেব, মেজরের পরে কি নেব, কিছুটা মাইনর ডিভিশন নেব, তবেই কিন্তু ভোল্টেজের অ্যাকুরেট মানটা আমরা মেজার করতে পারি এই মেজারিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ভোল্টমিটার কিংবা অ্যামমিটারের মাধ্যমে। তাহলে স্কেল সম্বন্ধে জানতে হবে। এবং আরেকটা বিষয় থাকবে, এই অ্যামমিটার এবং ভোল্টমিটারের মধ্যে
মুভিং কয়েল এবং মুভিং আয়রন এই দুটো বিষয় রয়েছে। মুভিং আয়রন এবং মুভিং কয়েল কি বিষয় সেটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, তার সিম্বল কি রকম হয় এবং কোথায় ইউজ করব, মুভিং আয়রন কোন এসি না ডিসি তে ইউজ করব বা মুভিং কয়েল এসি না ডিসি তে ইউজ করব সেটা তোমাদেরকে জানতে হবে। মুভিং যে আয়রন হয়, মুভিং আয়রন সেটা এসি এন্ড ডিসি বোথ দুটোতে ইউজ করতে পারি আমরা। আর মুভিং কয়েল যেটাকে বলা হয় এমআই সরি এমসি, আর এমসি ফুল ফর্ম হচ্ছে মুভিং কয়েল আর এমআই মুভিং আয়রন। মুভিং কয়েল হচ্ছে অনলি ফর ডিসি সাপ্লাই ইউজ করব, ডিসি সার্কিটে ডিসি সোর্সে ইউজ করব আমরা। আর মুভিং আয়রন কি এসি এবং ডিসি দুটোতে ইউজ করতে পারি, সেটা অ্যামিটার হোক কিংবা ভোল্টমিটার হোক। এটা অবশ্যই সব সময় জানবে যে মুভিং কয়েল অনলি ফর ডিসি তে ইউজ করব আর মুভিং আয়রন ডিসি এবং এসি তে ইউজ করবে। এবং যদি তুমি বলো যে মুভিং আয়রন মুভিং কয়েল যে রয়েছে সেই মুভিং আয়রন যদি ডায়ালের সিম্বল কি হবে, তাহলে ডায়ালের সিম্বল দেখবে এরকম টাইপের থাকবে এবং তার একটা মাঝখানে কি লাইন থাকবে, অর্থাৎ এটা এসি এবং ডিরেক্ট যে লাইনটা সেটা ডিসি রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ বোথ এসি এন্ড ডিসি মেজার করতে পারি, এসি এবং ডিসি কে মেজার করতে পারি। কিন্তু যখন তুমি মুভিং কয়েল পাবে সেটা দেখবে শুধুমাত্র ভোল্টেজ ডায়াল দেওয়া আছে ভোল্টমিটার এবং তাতে একটা ডিরেক্ট লাইন দিয়ে আছে সেটা, এবং লেখাও থাকতে পারে মুভিং কয়েল, এবং তার যে সিম্বলটা হয় তার সিম্বলটা দেবে এই টাইপের সিম্বল হয়ে থাকে দেখবে, এবং তার নিচে ডিসি একটা সিম্বল দেওয়া থাকবে। এটা এই যে সিম্বলটা এই সিম্বলটা কি মুভিং কয়েল, আর এই দিকে যে সিম্বলটা সেটা কি মুভিং আয়রন। মুভিং আয়রন এসি ডিসি তে ইউজ করব, মুভিং কয়েল হচ্ছে অনলি ফর ডিসি তে ইউজ করব। আরেকটা বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মুভিং কয়েল মুভিং আয়রন কেন বলছি। মুভিং আয়রন মুভিং কয়েল বলার অর্থ হচ্ছে যদি ডিফ্লেকশন কাটার সাথে কয়েলটা মুভ করে, ডিফ্লেকশন কাটা যে রয়েছে সেটা তার সাথে যদি মুভিং কয়েলটা মুভ করে তাকে আমরা বলবো মুভিং কয়েল, এবং ডিফ্লেকশন কাটার সাথে যদি আয়রনটা মুভ করে তাহলে কয়েল যদি ফিক্স থাকে তাহলে তাকে কি বলবো মুভিং আয়রন। এই কারণের জন্যই এখানে ইন্ডাকশন টাইপ সমস্ত মেজারিং ইনস্ট্রুমেন্ট, কারণ সেখানে কয়েল ফিক্স রাখা হয়েছে, কয়েলকে ফিক্স রাখা হয়েছে এবং এতে কি আমাদের একটা আয়রন স্ট্রিপ লাগিয়ে হয়েছে এবং আয়রনটার সাথে কানেক্টেড হয়ে আছে কি ডিফ্লেকশন কাটার। ওই ডিফ্লেকশন কাটার কি করছে, যখন ডিফ্লেক্ট করছে তখন তার সাথে কি মুভ করছে আয়রন মুভ করছে, সেজন্য এটাকে বলবো আমরা মুভিং আয়রন। আর যখন আয়রন ফিক্স থাকবে কয়েল মুভ করবে ডিফ্লেকশন কাটার সাথে তখন তাকে বলবো আমরা মুভিং কয়েল। এই জন্য একে বলা হয় মুভিং কয়েল অ্যামিটার ভোল্টমিটার এবং মুভিং আয়রন অ্যামিটার এবং ভোল্টমিটার। বারবার সিলেকশন প্রসেস যেন প্রত্যেকে যেখানেই কানেকশন করো সার্কিটের ক্ষেত্রে সেখানে তোমাকে আগে সিলেকশন জানতে হবে। সিলেকশন উইদাউট সিলেকশন তুমি যদি কোনো কিছু প্রপার ইউজ না করো তাহলে কিন্তু এই মেজারিং ইনস্ট্রুমেন্ট যা রয়েছে সেগুলো ড্যামেজ হতে পারে। ওকে, এবং তার সাথে একটা বিষয় আছে দেখো এইচজেড হার্জ। হার্জ হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, আমাদের যে ইন্ডিয়ান যে ফ্রিকোয়েন্সি যে ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 50 হার্জ, আর অন্যান্য দেশে বিভিন্ন হয়ে থাকে, বাংলাদেশ 60, কোনো কোনো জায়গায় 80, বিভিন্ন জায়গায় ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি আমাদের হার্জ মিটারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি, এটাকে ফ্রিকোয়েন্সি মিটার বলা হয়। আর এখানে দেখবে অ্যানালগও পাওয়া যায় এবং ডিজিটালও পাওয়া যায়। তাহলে ফ্রিকোয়েন্সি মিটারের মাধ্যমে আমাদের যে কোনো সাপ্লাইয়ের কত ফ্রিকোয়েন্সি রয়েছে সেটাকে যদি মেজারমেন্ট করতে চাই তার ইনস্ট্রুমেন্টের নাম কি ফ্রিকোয়েন্সি মিটার। এবং এখানে যে 50 লেখা থাকলে সেই 50 যদি অ্যানালগ হয় তাতে দেখবে একটা ব্রিক করছে, বারবার ভাইব্রেশন হচ্ছে সেই জায়গায়, সেটা হচ্ছে 50 হার্টজের জায়গায় দেখবে ব্রিক করছে। তার কারণ কি এসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি কি 50 হার্টজ আর ডিসি সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি কি 0। ডিসি সাপ্লাই কোনো ফ্রিকোয়েন্সি হয় না। ওকে, আর তার সাথে ডিজিটালও পাওয়া যায় ফ্রিকোয়েন্সি মিটার এবং অ্যানালগও পাওয়া যায়। এবং ফ্রিকোয়েন্সি আরেকটা বিষয় আছে, কোনো অ্যাপ্লায়েন্স বা আমরা যে ফ্রিকোয়েন্সি ইউজ করি 50 হার্টজ একটা ফিক্সড, তো সেখানে একটা টলারেন্স রয়েছে, সেটা ±5%, 45 পর্যন্ত সহ্য করতে পারে কোনো অ্যাপ্লায়েন্স আর 55 পর্যন্ত সহ্য করতে পারে যে কোনো অ্যাপ্লায়েন্স। কিন্তু তার নিচে যদি
আন্ডার এবং ওভার হয়ে যায়, তার ক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাপ্লায়েন্স সমস্ত কিছু চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, আমাদের ইলেকট্রিক্যাল অ্যাসেসরিজ এবং অ্যাপ্লায়েন্স রয়েছে যেগুলো ফ্যান, টিউবলাইট সমস্ত কিছু, সেগুলো কিন্তু সব কিছু ড্যামেজ হয়ে যেতে পারে। কার কারণের জন্য? শুধুমাত্র ফ্রিকোয়েন্সি কারণের জন্য। তাই আমাদের ইন্ডিয়ান ফ্রিকোয়েন্সি সবসময় 50 হার্জ। কারণ আমাদের যদি একটু ফ্রিকোয়েন্সি কম বেশি হয়, ওর জন্য আমরা দেখবে যে এলইডি ল্যাম্প ইউজ করি, তাতে দেখবে ফ্লাকচুয়েট করে বারবার। কি কারণে করে? শুধুমাত্র ফ্রিকোয়েন্সির জন্য। কারণ এলইডি ল্যাম্পের এলইডি যে বাল্ব হয় তার মধ্যে ছোট ছোট কি আছে? এলইডি ল্যাম্প রয়েছে ছোট ছোট, তাতে কি সাপ্লাই প্রোভাইড করা হয়? ডিসি সাপ্লাই। কিন্তু আমরা সোর্স নিচ্ছি কি? এসি সোর্স, তাকে আমরা কনভার্ট করছি কিসে? ডিসি তে। কিন্তু সেখানে পিওর সাইন ওয়েভ হচ্ছে না, সরি পিওর ডিসি তে কনভার্ট হচ্ছে না, পিওর ডিসি তে রেকটিফাই যে সংশোধন সেটা হচ্ছে না, কিছু পরিমাণ ফ্রিকোয়েন্সি কি থেকে যায় ওর মধ্যে। সেজন্য ওটা ডিসি পিওর ডিসি না হওয়ার জন্য ওতে বারবার ফ্লাকচুয়েট করতে থাকে। সেই জন্য আমরা এলইডি ল্যাম্পে দেখবে বারবার ফ্লাকচুয়েট করতে থাকে, প্রবলেম ক্রিয়েট করতে থাকে। ওই জন্য আমরা ইনভার্টার যখন কিনি তখন আমরা দোকানে গিয়ে বলি কি পিওর সাইন ওয়েভ, নইলে কি হবে? পিওর সাইন ওয়েভ কার দরকার? ফ্যানের দরকার। কারণ ফ্যান কিতে চলে? এসিতে চলে। তাই আমরা যখন ইনভার্টার ইউজ করব তখন কি ইনভার্টার হচ্ছে ব্যাটারি থেকে সাপ্লাই নিই, তারপর একটা কনভার্টার লাগানো থাকে। কনভার্টার কি করে? ডিসি কে এসি তে কনভার্ট করে। এবং সেই এসি সাপ্লাই যদি যে কনভার্টার রয়েছে সেটা যদি পিওর সাইন ওয়েভ এসি তে কনভার্ট না করে, তাহলে আমাদের যে ফ্যানে যদি কিছু পরিমাণ এসি যদি পিওর সাইন ওয়েভ না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ফ্যানের যে রোটেটিং বা দেখবে প্রচুর পরিমাণে নয়েজ হতে পারে বা ফ্যানের কয়েল পুড়ে যেতে পারে। এই বিষয়গুলোর জন্য কিন্তু এসি ডিসি অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। আর তার সাথে তোমরা যখন সিলেকশন করবে মিটারকে, সেটা এসি না ডিসি সেটা অবশ্যই সিলেকশন করে নিতে হবে, নাহলে যে কোনো সময় মেজারিং ইনস্ট্রুমেন্ট ড্যামেজ হতে পারে। ওকে।